মানুষটা জীবনে এলো আর হঠাৎই এই মানুষটা কিছু না বলে চলে গেল, ছেড়ে দিয়ে গেল অনেক কষ্ট, এমন কষ্ট যেটা তুমি কাউকে বলে বোঝাতে পারবে না। তখন মাথায় এটাই প্রশ্ন এসেছিল যে কেন এসছে এই মানুষটা, কেন এলো আমার জীবনটাকে এইভাবে নষ্ট করার জন্য। অনেক প্রশ্নই করা হয়েছিল, শেষমেশ যেটা উত্তর পেল সেটা খুব সুন্দর একটা উত্তর। আজকে এমনই একটা গল্প তোমাদের সাথে আমি শেয়ার করব, যে গল্পটার সাথে আমি অনেক কানেক্ট করতে পেরেছি। কেন আমি বিশ্বাস করি ওই যে উপরে যিনি বসে আছেন, ওনাকে পেতে গেলে, ওনার সাথে দেখা করতে গেলে তোমাকে কষ্ট করতে হবে, তোমাকে কষ্ট নিতে হবে। এই কষ্টটা যারা পায় তারা জানি তাদের খুব খুব প্রবলেম হয়, এটা আমি জানি, কিন্তু কি করবে? কষ্ট না পেলে তুমি কখনোই ওনাকে পেতে পারবে না। নমস্কার, আমি সুমন্ত, আর আজ রাতে তোমাদের সাথে সুমন্ত থাকবে। বেশি কিছু করতে হবে না, জাস্ট হেডফোনটা নিজের কানে লাগিয়ে নাও আর এই গল্পটা শোনো। গল্পটা শুনে ভালো লাগবে। চলো আর সময় নষ্ট না করে এই গল্পটা শুরু করা যাক। আমি যখন ছোট ছিলাম, আমাদের স্কুলে একটা স্যার ছিল। স্যারটা খুব স্ট্রিক্ট ছিল, খুব স্ট্রিক্ট। অঙ্ক পড়াতো। আর এই স্যারটার একটা স্পেশালিটি ছিল, উনি যেদিন যেই বাচ্চাটাকে ধরে পেটানোর পর তাকে আবার একটা টফিও দিত। সেই টফিটা দিয়ে সেই স্যারটা সবাইকে ইমপ্রেস করে রাখতো। আমরা তার উপরে রেগে গেলেও তার এই অভ্যেসটা দেখে আবার তার কাছে ঠিক আছে, স্যার মেরেছে, কি আছে। কিন্তু যখন মারতো না, মারাত্মকভাবে মারতো, মানে অবস্থা খারাপ হয়ে যেত। তারপরে ওই প্রত্যেক দিনই কারো না কারোর তো জন্মদিন হতো, এই কিছু না কিছু টফি পেত স্কুলে, সেটাই এনে যেই বাচ্চাকে যেদিন মারতো সেদিন তাকে দিয়েই যেত সেই টফিটা। ভগবানও তাই করে, তোমায় কষ্ট দেয়। কি করবে? এই লাইফে এগোতে গেলে, লাইফে স্পিরিচুয়াল ব্যাপারটা শিখতে গেলে ভগবান তোমাকে কষ্ট দেবে। ভগবান যদি তোমাকে চুজ করে কোনো কাজের জন্য, কোনো পারপাসের জন্য, দেন সে তোমাকে কষ্ট দিয়ে সেটা শেখাবে, তোমাকে তৈরি করবে। তারপরে আবার তোমাকে সে ভালোবাসবে। তুমি যদি কাউকে ভালোবাসা দিয়ে থাকো আর তুমি কষ্ট পেয়ে থাকো, তুমি সেই ভালোবাসাটা ফিরে পাবে। ভগবান নিজে একটা মানুষের রূপ ধারণ করে তোমার জীবনে আসবেই। তোমার ভালোবাসা কখনোই ওয়েস্ট যাবে না। আজকের এই গল্পটাও অনেকটা এরকমই। একটি ছেলে আমাকে ফোন করেছিল, অনেক দিন আগে করেছিল। তো ছেলেটি বলল যে দাদা, আমি নিজে মায়ের সাথে একা থাকি, আমার মার অনেক বয়স হয়ে গেছে, আমারও বয়স হয়ে গেছে, প্রায় 35 বছর ছেলেটার বয়স। দাদা বিয়ে হয়নি, লাইফে কখনোই কোনো গার্লফ্রেন্ড ছিল না। তো বলল যে 1 বছর আগে আমি একটা মেয়ের সাথে আমার আলাপ হয়, অনলাইন আলাপ হয়। তো তারপর আমি জানতে পারি যে আমার বাড়ি থেকে খুব একটা বেশি দূরে থাকে না। তো তখন ওর সাথে আমার দেখা হয়, কথাও হয়, গল্প হয়। আস্তে আস্তে গল্প বাড়তে থাকে, সারাদিন মেসেজে কথা হতে থাকে। ওর লাইফে প্রথমবার কোনো একটা মেয়ে আমাকে এতটা পাত্তা দিয়েছে, এতটা ইম্পর্টেন্স দিয়েছে, এর আগে কখনোই হয়নি। আমি কোয়েট স্কুলে পড়েছি, কিন্তু তাছাড়াও মানে তখনও কখনোই এরকম হয়নি আমার লাইফে। তো বললো ওর সাথে বেশ ভালোই কথা হতো, মেসেজে কথা হতো, মাঝে মাঝে আমরা দেখাও করতে যেতাম। খুব ভালো লাগতো, মেয়েটা খুব সিম্পল ছিল, খুব ভালোভাবে বিহেভ করতো। এবং ও শপিং করতে যাচ্ছে তো আমাকে ছবি তুলে পাঠাতো, আমাকে জিজ্ঞেস করে শপিং করতো, জামা কাপড় কিনলে আমাকে দেখাতো কোনটা ভালো কোনটা খারাপ। তো বেশ ভালো সময় কাটছিল। আস্তে আস্তে আমি অবভিয়াসলি ওর প্রেমে পড়ে গেছিলাম, বিকজ আমি
একা ছিলাম নিজের জীবনে, তোর প্রেমে পড়ে গেছি। সব কিছুই ঠিকঠাক চলছিল, ওকে আমি প্রপোজ করিনি, কিন্তু ও জানতো যে আমার ওকে ভালো লাগতে লেগেছে। আর আমি জানতাম যে ওরও আমাকে বেশ ভালোই লাগে, কেন কি ও আমার জন্য অনেক সময় খাবার বানিয়ে নিয়ে আসতো, যেখানেই যেত আমাকে বলতো চলো তোমার সাথে যাব। খুব আপন একটা রিলেশনশিপ হয়ে গেছিল। তারপরে বললো মেয়েটা হচ্ছে বয়সে ছোট, 5-6 বছর ছোট। তো হঠাৎ করেই ও আমাকে দেখছি আস্তে আস্তে মেসেজ করা কমিয়ে দিয়েছে, হঠাৎ করে কমিয়ে দিয়েছে, কথা বলা একটু কমিয়ে দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম কি গো ব্যস্ত নাকি? বললো হ্যাঁ একটু ব্যস্ত আছি, তোমাকে পরে বলবো। মানে এরকম বেশ 1 মাসের মতন এরকমই চললো, মেসেজ করা কম, কথা বলা কম। হঠাৎ করে জিনিসগুলো পাল্টাতে লাগলো, তখনই আমার কষ্ট ফিল হতে শুরু হয়েছে, বিকজ ওর সাথে আমি সারাদিন কথা বলতাম, পুরো নির্ভর হয়ে গেছিলাম ওর কাছে। এবার হঠাৎ করে যখন এরকম করছে তখন অবভিয়াসলি খারাপ তো লাগে। বললো তারপরে একদিন ও আমাকে ফোন করে আমাকে বললো যে শোনো না, আমার তো এরকম, ও এক জায়গায় কাজ করতো, তো বললো যে আমি ব্যাঙ্গালোরে কাজ পেয়ে গেছি, তো আমাকে ওখানে যেতে হবে, তো আমি বাড়িটা ছেড়ে দেবো। মানে ও এখানে রেন্টে থাকতো, বললো আমি জায়গাটা ছেড়ে দেবো এখন, তো আমি ব্যাঙ্গালোর চলে যাব। তোমাকে আগে বলিনি বিকজ আমার জবটা কনফার্ম ছিল না, অ্যাপয়েন্টমেন্ট মানে ইন্টারভিউ দিয়েছিলাম, তো তখন অ্যাপয়েন্টমেন্ট লেটার পাইনি, এখন পেয়ে গেছি বলে আমাকে যেতে হবে। তো ছেলেটা বললো যে ঠিক আছে, এবার তুমি আমাকে আগে বলতে পারতে, তাহলে এখন তুমি হঠাৎ করে চলে যাচ্ছ। তো মেয়েটা বললো যে হ্যাঁ কি করবো, আমি জানি আমি গেলে তোমার খারাপ লাগবে। মানে মেয়েটা কিন্তু এটা জানে যে ও গেলে ওর খারাপ লাগবে, তাই জন্য ওকে বলেনি। তো বললো দাদা আমি আর কি বলবো বলো, ওর চাকরির ব্যাপার, আমার এখানে কিছু বলার নেই। আমি বললাম যে ঠিক আছে যাও, আমার সাথে কন্ট্যাক্ট রেখো, আমরা কথা বলবো, এই করবো। বললো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, তুমি চিন্তা করো না, আমি ওখানে যাই, সব কিছু সেটেল করে নিই, তারপর আমরা নিশ্চয়ই কথাবার্তা বলবো, সবই হবে। বলে এইভাবে দাদা 1-2 মাস চলে গেল, ওর সাথে দেখা একদমই বন্ধ, মাঝে মাঝে টুকটাক করে মেসেজে কথা হতো, কিন্তু আমার খুব কষ্ট লাগছিল, খুব খারাপ লাগছিল যে এতদিন পরে নিজের লাইফে একটা ভালোবাসা পেয়েছি, আর তারপরে এই মানুষটা এরকম করছে, ওকে যেতে হচ্ছে, কেন ভগবান আমার কাছ থেকে ওকে ছিনিয়ে নিল। বলো দাদা এরপরে আসল প্রবলেমটা তখন হলো, মানে আমি একদম হার্ট ব্রেক হয়ে গেলাম, আমার মনে হলো যে আমি মরে গেলেই হয়তো বাঁচি, এতটা কষ্ট পেয়েছি। সেটা হচ্ছে ও যখন আমাকে বললো ব্যাঙ্গালোর চলে গেছে অলরেডি, ও আমাকে কয়েকটা ছবিও পাঠিয়েছিল, ওখানকার অফিসের ছবি পাঠিয়েছে। বলে দাদা এই সব কিছু হয়ে যাবার 3-4 মাস পরে ওকে একদিন আমি কলকাতায় একটা জায়গায় একটা ছেলের সাথে দেখে নিয়েছি। ও আমাকে দেখেনি, আমি ওকে দেখে নিয়েছি। আমি মানে বলছে আমার যা মানে কি বলবো, মানে ওই ছেলেটা যেভাবে বলছিল, বলো আমি মানে পাগল হয়ে গেছি। আমি যাকে নিয়ে দিন রাত ভাবছি, অলওয়েজ যার কথা আমি ভাবছি, সেই মানুষটা আমাকে মিথ্যে বলল যে সে ব্যাঙ্গালোরে আছে, আর তাকে আমি কলকাতায় দেখতে পাচ্ছি অন্য একটা ছেলের সাথে। ছেলেটা বলছে যে আমি তো ওকে প্রপোজ করিনি, ও তো আমাকে সত্যিটা বলেই দিতে পারত। এত বড় করে মিথ্যে কথা বলা, ও তো জানতো যে আমি ওকে ভালোবাসি, এত বড় করে ঘুরিয়ে ফিরিয়ে মিথ্যে কথা বলাটার কি দরকার ছিল দাদা? আমি ভাবছি যে ওকে ভগবান আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, ও খুব ভালো একটা মেয়ে ছিল, এত মুশকিল একটা ভালো মেয়ে পেয়েছিলাম, সেও আলাদা হয়ে গেল। আমি এইসব ভাবছি, আর আমি দেখছি অন্য একটা ছেলের সাথে আছে, ঠিক সেভাবে যেরকম আমার সাথে ঘুরতো এখন অন্য একজনের সাথে ঘুরছে। বলে আমি বাড়িতে এসে সাহস করে ওকে মেসেজ করলাম, এটা ভাবলাম যে হয়তো ব্যাঙ্গালোরে হয়তো এসছে, মানে ওর মিথ্যেটা আমি সহ্য করতে পারছিলাম না। বলে আমি হয়তো ভাবলাম যে হয়তো কোনো কারণে ব্যাঙ্গালোরে এসছে, আমাকে জানায়, এই কলকাতায় এসছে ব্যাঙ্গালোর থেকে একদিনের জন্য, আমাকে সেটা জানায়নি। আমি ওকে মেসেজ করে জিজ্ঞেস করলাম যে কি গো, কোথায় আছে এখন, কেমন চলছে তোমার কাজ? বলো হ্যাঁ কাজের খুব স্ট্রেস আছে। তো তখন আমি ওকে জিজ্ঞেস করলাম যে কলকাতায় কবে আসছো? বলে দেখা যাক কবে আসি, এখন তো অত টাকাও নেই যে আমি এখন ফ্লাইটের টিকিট কেটে আসবো বা ট্রেনের টিকিট কেটে আসবো, এখন নতুন জবে ঢুকেছি। ও এর মাঝখানে এটাও হয়েছিল যে ছেলেটার কাছ থেকে কিছু টাকাও চেয়েছিল, ওর প্রয়োজন ছিল, বলে সেটাও আমাকে অর্ধেকটা ফেরত দিয়ে দিয়েছিল, চেয়েছিল আবার অর্ধেকটা ফেরত দিয়েও দিয়েছিল আমাকে, বাকিটা এখনো দেয়নি, কারণ ওর নতুন জব, ওখানে বাড়ি নিতে হয়েছে, রেন্ট এইগুলো সব ছিল বলে।
বলে দাদা আমি জানি না যে ও সত্যি ব্যাঙ্গালোরে চাকরি করে না কলকাতায় আছে, ওই জায়গাটা এখন থাকে না যেখানে ও থাকতো, ওই জায়গাটা থেকে ও শিফট করে গেছে, আমি তো জানি না এখন ও কোথায় থাকে না থাকে। দাদা মানে এত কষ্ট পেয়েছি যে কিছু বলার নেই, ভগবানের উপর থেকে বিশ্বাসটা উঠে গেছিল। বলো কিন্তু তারপরে দাদা জীবনে একটা নতুন টার্ন এলো। আমার একটা বন্ধুর জন্মদিন ছিল আর ও আমাকে বললো যে চলো আমরা একটা অরফেনেজে যাব। তো ওদের একটা অরফেনেজ, একটা অনাথ আশ্রমে যেতে হয়েছিল একটা কাজের জন্যে। তো সেই অরফেনেজে বললো, যখন আমি ওখানে গেলাম, ওখানে বাচ্চাগুলোকে দেখলাম, কিছু বাচ্চা এমন ছিল যারা খুব ছোট কিন্তু সবই বোঝে যে মা বাবা নেই বা মা বাবা এখানে রেখে দিয়ে গেছে, এই অনাথ আশ্রমে রেখে দিয়ে গেছে। তো তাদের সাথে যখন দেখা করলাম, ওইখান থেকে আমার লাইফটা পাল্টে গেল। আমি জানি না কেন বলছিল, আমার হঠাৎ করে না মানে আমি খুব স্পিরিচুয়াল হয়ে গেলাম। আমি ভাবলাম যে আমাকে এদের জন্য কিছু করতে হবে, এই অরফানেজের সাথে আমাকে যুক্ত হতে হবে, আমাকে কিছু একটা করতে হবে। আমার চেয়ে অনেক কষ্টে এরা আছে, আমার কাছে তো তাও মা আছে, এদের কাছে সেটাও নেই। তাই আজকে আমি এখানে এসছি, একটা কষ্ট পেয়েই আমি এখানে এসছি যে যাই, হয়তো মনটা ভালো লাগবে। সত্যি মনটা ভালো লেগেছে। এখন সেই এনজিওর সাথে আমি যুক্ত, তাদের জন্য কাজ করি। আর নিজের লাইফেও সেই দিনের পরে যাই না কেন আমার আর কোনো কমপ্লেন নেই। আমি ঈশ্বরের কাছে কোনো কমপ্লেন করি না, ঈশ্বরকে সবসময় থ্যাঙ্কস বলি। ওই যে উপরে যিনি বসে আছেন তাকে সবসময় গ্র্যাটিটিউড শো করি, থ্যাঙ্কস বলি যে আমার কাছে আমার মা আছে। চেষ্টা করি লোকেদের জন্য যতটা করার, যা আমাকে ঈশ্বর দিয়েছে সেটাকে লোকেদের ফেরত দেওয়ার চেষ্টা করি, গ্র্যাটিটিউড রাখি। আর বিশ্বাস করো আমার এখন সত্যি কাউকে চাই না, যদি কাউকে পাই তো ভালো, না পেলেও কোনো অসুবিধা নেই, আমি এদের জন্য বেঁচে যাব। আমি চেষ্টা করি এখন আরও কিছু এনজিওদের সাথে যুক্ত হওয়া, যারা এনজিও নিয়ে কাজ করে তাদের সাথে আমি যুক্ত হওয়ার চেষ্টা করি। আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। মানুষটা যখন এসছিল অনেক কষ্ট দিয়ে গেছিল, কিন্তু এই মানুষটাকে আজকে আমি থ্যাঙ্কস বলি, কেন এই মানুষটা আমাকে আজকে এই জায়গায় নিয়ে এসছে, যেখানে আমি সত্যি খুব খুশি। কেমন কেমন গল্প হয় এই পৃথিবীতে, তাই না? কত মানুষ কষ্ট পায়, সেখান থেকে তার জীবনটা পাল্টে যায় ইন আ পজিটিভ ওয়ে। তাই অলওয়েজ পজিটিভ থাকো, যেটা তোমার সাথে হচ্ছে সেটার সাথে লড়াই করার চেষ্টা করো, কখনোই হার মেনে নিও না। আর তার উপরে প্রশ্ন তুলো না, তার উপরে বিশ্বাস রাখো, উনি তোমাকে দেখছেন আর উনি ঠিক সময় মতন তোমাকে বাঁচিয়ে নেবেন। বিশ্বাস রাখো। আশা করছি এই গল্পটি ভালো লেগে থাকবে। যদি সত্যি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো, আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো।